আর স্পিকিং পার্ট 3 এর কোয়েশ্চেন্সগুলো অনেক বড় বড় হয়, কমপ্লেক্স হয়, প্লাস এক্সামিনার আশা করে আপনি অ্যানালিটিক্যাল আনসার দিবেন। তার মানে আপনার অ্যান্সারে অবশ্যই আপনার অপিনিয়ন তুলে ধরতে হবে, জেনারেল ওভারভিউ তুলে ধরতে হবে উইথ এক্সাম্পল। তো এই পার্ট 3 এর কোয়েশ্চেন যখন আমরা আনসার করতে যাই, ইভেন আমরা যখন প্র্যাকটিস করি, তখনও অনেক সমস্যার সম্মুখীন হই। তো আমি আজকের ভিডিওতে প্রধান 4টি সমস্যা নিয়ে আলোচনা করব এবং এই সবগুলোরই স্থায়ী সমাধান আমি আপনাদের দিয়ে দিব। এভাবে যদি প্র্যাকটিস করেন, অবশ্যই স্পিকিং পার্ট 3 তে কোনো সমস্যা হবে না। তো প্রথম যে সমস্যাটি আমরা ফেস করি সেটি হলো, আমরা যখন প্র্যাকটিস করি ইভেন এক্সামের সময়ও দেখা যায় যে পার্ট 3 এর একটি বড় কোয়েশ্চেন আমাদেরকে করা হয়েছে, আমরা আনসার শুরুও করেছি, কিন্তু মাঝপথে গিয়ে দেখা যায় যে কোয়েশ্চেন কী ছিল সেটিই ভুলে গিয়েছি। এটি অনেক বড় একটি সমস্যা, এটি ওভারলুক করার কোনো সুযোগ নেই। আপনাকে অবশ্যই এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে এবং এটি যদি আপনি করতে পারেন তাহলে আইএলটিএস স্পিকিংয়ে আপনি স্কোর ম্যাক্সিমাইজ করতে পারবেন। তো এই সমস্যার সমাধানের ট্রিকটি হলো, আপনি অনেক কোয়েশ্চেন্স অ্যানালাইসিস করবেন। আমরা প্র্যাকটিস করতে গিয়ে যে ভুলটি করি সেটি হলো, আমরা শুধু কোয়েশ্চেনের যে অ্যান্সার আছে, স্যাম্পল অ্যান্সার, সেটি অ্যানালাইসিস করি বেশি, যেমন কিভাবে শুরু করব, কী ধরনের সেন্টেন্স হবে, ওয়ার্ড কী কী হবে, এগুলো। কিন্তু কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে ভুলে যাই। আপনাকে অনেক কোয়েশ্চেন্স অ্যানালাইসিস করতে হবে। টপিক ধরে ধরে যত কোয়েশ্চেন পারেন ওই টপিক রিলেটেড তত অ্যানালাইসিস করেন। তাহলে দেখবেন আপনি কোয়েশ্চেন শুনে মনে রাখতে পারবেন, কারণ প্রতিটি কোয়েশ্চেনের একটি রিদম আছে আর কোয়েশ্চেনের কিছু প্যাটার্ন আছে, যেমন এটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে কিনা, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে কিনা। তারপরে হচ্ছে আরেকটি ব্যাপার, সেটি হলো আপনি এই কোয়েশ্চেনগুলো নিজেকে করবেন, একরকম শোনাবে, সেটি অন্য জিনিস। আপনি চাইবেন আপনার স্পিকিং পার্টনার, মানে যার সাথে আপনি প্র্যাকটিস করেন বা আপনার ইনস্ট্রাক্টর, তার কাছ থেকে এই কোয়েশ্চেন্সগুলো বারবার শুনতে। আপনি যত কোয়েশ্চেন শুনবেন এবং অ্যানালাইসিস করবেন, আপনি তত সেগুলো আপনার মাথায় ধরে রাখতে পারবেন। তো এই কোয়েশ্চেন প্যাটার্নগুলো থেকেই মোটামুটি ওরা আইএলটিএস স্পিকিংয়ে কোয়েশ্চেন করে থাকে। তাই আপনার কাজ হলো অনেক কোয়েশ্চেন অ্যানালাইসিস করা। আর অনেক কোয়েশ্চেন যদি অ্যানালাইসিস করতে চান, সবার জন্য আইএলটিএস স্পিকিং বই থেকে আপনি কিন্তু অনেক কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে পারবেন, কারণ এখানে 65টি টপিকের উপর প্রতিটির জন্য 5টি করে কোয়েশ্চেন দেওয়া আছে। সো আপনার কাজ হলো এই বই থেকে এই কোয়েশ্চেনগুলো ধরে ধরে প্রত্যেকটি অ্যানালাইসিস করা। তাহলে দেখবেন আপনি যখন কোয়েশ্চেনে আনসার করছেন, মাঝপথে গিয়ে অবশ্যই কোয়েশ্চেন ভুলে যাবেন না। দ্বিতীয় যে সমস্যার কথাটি আমি বলবো যে এই সমস্যাটি আমাদের নিজেদেরই ক্রিয়েট করা। কেন আমি বলছি? কারণ আমরা যখন কোনো অ্যান্সার শুরু করি, দেখা যায় যে কোনো ধরনের প্রি প্ল্যানিং ছাড়াই সে আনসার বলা শুরু করে দিই। এতে যেটা হয়, আমরা কোনো অর্গানাইজড আনসার দিতে পারি না। তো এই অর্গানাইজড আনসার না দেওয়ার কারণে কিন্তু আমরা কোহেরেন্স অ্যান্ড কোহেশন সেকশনে খুব ভালো করতে পারি না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অবশ্যই এই সমস্যাটি ক্রিয়েট করবেন না। অবশ্যই প্রি প্ল্যানিং করবেন যে আপনার আনসার কী হবে। আপনি হয়তো বলবেন যে কোয়েশ্চেন করার সাথে সাথেই তো আমাদের আনসার দিতে হয়, তাহলে আমরা প্রি প্ল্যানিং কখন করব? প্রি প্ল্যানিং আপনি করবেন যখন আপনি আইএলটিএসের প্রিপারেশন নেবেন স্পিকিংয়ের জন্য, তখন। তো এই প্রি প্ল্যানিংয়ের জন্য আমি আপনাদেরকে অবশ্যই একটি স্ট্রাকচার মেনটেন করতে বলবো, আর আমার সেই স্ট্রাকচারটি হলো IREC। আপনি একদম এই স্ট্রাকচার মেনটেন করে কথা বলবেন। তো এই IREC স্ট্রাকচার মেনটেন করে আপনি কথা বলার প্র্যাকটিস যদি করতে চান, তাহলে সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি একদম সেরা হবে আপনার জন্য। তো প্রথমে চলুন আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেই কিভাবে এই IREC অ্যাপ্লাই করবেন। মানে হচ্ছে ইন্ট্রোডাকশন। এক্সামিনার যখন আপনাকে কোয়েশ্চেন করবে বা আপনি যখন প্র্যাকটিস করবেন, আপনার প্রধান কাজ হলো কোয়েশ্চেন শোনার সাথে সাথেই এটি ডিরেক্ট আনসার দিয়ে দেওয়া। এটি হবে আপনার ইন্ট্রোডাকশন। তারপরে এই যে ডিরেক্ট আনসার দিলেন, সে আনসারের দেওয়ার পিছনে কারণ কি, যেমন সেটি হচ্ছে রিজন। হচ্ছে ইন্ট্রোডাকশন, হচ্ছে রিজন। আপনি রিজন তুলে ধরবেন বা এক্সপ্লেনেশনে বলতে পারেন। তারপরে এটি রিলেটেড একটি এক্সাম্পল দিবেন। তার মানে হলো ইন্ট্রোডাকশন, রিজন, হলো এক্সাম্পল। এবং লাস্টে যেটি করবেন, একটি কনক্লুডিং লাইন টেনে দিবেন, মানে কনক্লুশন। সো ইন্ট্রোডাকশন, রিজন, এক্সাম্পল এবং লাস্টে হচ্ছে কনক্লুশন।
এই আইআরসি স্ট্রাকচার মেনটেন করে আপনি যদি স্পিকিং পার্ট 3তে আনসার করতে পারেন তাহলে অবশ্যই আপনি আইএলটিএস স্পিকিংয়ে 7+ স্কোর করতে পারবেন, কারণ এখানে আপনি স্ট্রাকচার মেনটেন করেছেন, আপনার আনসার অনেক অর্গানাইজড। তো আপনি যদি সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি অলরেডি সংগ্রহ করে থাকেন তাহলে এখনই এই ধরনের প্র্যাকটিস শুরু করে দেন। ওখানে দেখেন আমি খুব সুন্দর করে প্রতিটি কোয়েশ্চেনের জন্য আমি যতগুলো কোয়েশ্চেন এখানে ব্যবহার করি, আমি এই বইয়ে 325টি কোয়েশ্চেন ব্যবহার করেছি এবং সবগুলোতেই এই আইআরইসি স্ট্রাকচার মেনটেন করা হয়েছে। আপনি যদি প্রত্যেকবার এই কোয়েশ্চেন্সগুলোই একই প্যাটার্নে আনসার করার প্র্যাকটিস করেন, আপনি কখনোই এর বাইরে গিয়ে মানে এই স্ট্রাকচারের বাইরে গিয়ে আনসার দিবেন না। সুতরাং আপনার কথা বলা অনেক অর্গানাইজড হবে, সেটা পার্ট 1-এ হোক বা পার্ট 3-তে হোক। আপনি খুব সুন্দর গোছানো আনসার দিতে পারবেন। সুতরাং এই সমস্যা ক্রিয়েট করবেন না যে আপনি প্রি প্ল্যানিং ছাড়াই আনসার করছেন। তৃতীয় যে সমস্যা সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করতে না পারা। আমরা যে কমপ্লেক্স সেন্টেন্স জানি না বিষয়টি এরকম না, কিন্তু আমাদের এই কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহারের কোনো প্ল্যানই আমাদের মাথায় থাকে না। আপনাকে একদম আগে থেকেই ডিসিশন নিতে হবে যে এই ধরনের কোয়েশ্চেনের জন্য আমি এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব। আমি জানি না এরকম পরামর্শ আপনাদের আগে কেউ দিয়েছে কিনা, তবে আমি আপনাকে বলবো এই যে পরামর্শটি আমি দিতে যাচ্ছি এটি অনেক বেশি ইফেক্টিভ। আপনি কোয়েশ্চেন প্যাটার্ন যেহেতু অ্যানালাইসিস করবেন, আমি একদম প্রথম সাজেশনই দিয়েছি, কিন্তু আপনাকে অনেক কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে হবে। সবার জন্য আইএলটিএস স্পিকিং বই থেকে তো 325টি কোয়েশ্চেন অ্যানালাইসিস করতেই পারছেন। সেই কোয়েশ্চেন অ্যানালাইসিসের সময় আপনাকে ডিসিশন নিতে হবে কোন কোয়েশ্চেনের জন্য কোন ধরনের কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবেন এবং কমপ্লেক্স সেন্টেন্স শুরু হবে কিভাবে। অ্যাটলিস্ট আপনাকে 2টো বা 3টি কোয়েশ্চেন প্যাটার্নের জন্য এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহারের প্ল্যান রাখতে হবে, কারণ আপনাকে আগে থেকে বুঝতে হবে যে এই ধরনের কোয়েশ্চেন এক্সামিনার করতে পারে। তো আমি আপনাদেরকে একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে এই প্ল্যান কীভাবে এক্সিকিউট করবেন, যে আপনি অবশ্যই এখানে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করবেন। তো আমি একটি কোয়েশ্চেন নিয়েছি। কোয়েশ্চেনটি হলো, ওয়াই ডু পিপল লাইক টু লিভ ইন আরবান এরিয়াস? এটি হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এটি যদি আপনি আমাকে করেন, আমার একটি প্রি প্ল্যানিং আছে যে আমি এই কোয়েশ্চেনের আনসারের জন্য 2টো কমপ্লেক্স সেন্টেন্স মাস্ট ব্যবহার করব। প্রথমটি হচ্ছে একদম আমি শুরুই করব, ইফ আই টক অ্যাবাউট ইয়াং জেনারেশন। কারণ দেখেন, আরবান এরিয়ায় শুধু এক ধরনের লোক বসবাস করে না, অনেক ধরনের লোক বসবাস করে। সেখানে ইয়াং হতে পারে, ওল্ড হতে পারে, চিলড্রেন হতে পারে, হ্যাঁ এরকম। তো আমি এই জন্য প্রথমে একদম আমার প্ল্যান করে ফেলেছি যে আমি প্রথমে ইয়াং জেনারেশন নিয়ে কথা বলবো। ইফ আই টক অ্যাবাউট ইয়াং জেনারেশন, আমার শুরু হয়ে গেলো কমপ্লেক্স সেন্টেন্স, পরে কেন থাকে কী কী বলে আমি শেষ করে দেবো। তারপরে আমি যখন ওল্ড পিপল নিয়ে কথা বলবো তখন আমি শুরু করবো, when it comes to talking about old people। এইভাবে যদি আপনি প্ল্যান করে ফেলতে পারেন যে আপনার কমপ্লেক্স সেন্টেন্সগুলো এইভাবে আপনি ছড়িয়ে ছিটিয়ে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে ফেলবেন এবং স্ট্রাকচার মেনটেন করবেন এবং কোয়েশ্চেনগুলো আগে থেকেই অ্যানালাইসিস করা থাকে, তাহলে কিন্তু খুব সহজে আপনি কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া এক্সিকিউট করতে পারবেন। এটি একটি দারুণ টেকনিক, এটি কাজে লাগিয়ে দেখতে পারেন। আমার জীবনে এই টেকনিকটি অনেক কাজে এসছে। বিশেষ করে আমি আগে থেকেই কিছু কমন টাইপের কোয়েশ্চেন সেটি অ্যানালাইসিস করে ফেলতাম, তারপরে আমার প্ল্যান থাকতো এই কোয়েশ্চেন শোনার সাথে সাথেই আমি এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করে ফেলবো। সো ডু দিস। লাস্ট যে সমস্যা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে টপিক স্পেসিফিক ভোকাবুলারি এনশিওর করতে না পারা। আপনাকে অবশ্যই টপিক স্পেসিফিক ভোকাবুলারি দিতে হবে, কারণ লেক্সিক্যাল রিসোর্সে আমাদের কিন্তু মার্ক সর্বোচ্চ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হবে, কারণ এই সেকশনে যদি আপনি ভালো করতে পারেন তাহলে গ্রামার, লেক্সিক্যাল রিসোর্স আর কোহেশনে তো ভালো করার টেকনিক আমি দ্বিতীয়টি বলেই দিয়েছি। সুতরাং এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে দেখতে পাবেন যে আপনার স্কোর অনেক ভালো আসছে। তো এই টপিক স্পেসিফিক ভোকাবুলারি কীভাবে আপনি এনশিওর করতে পারবেন এবং আসলে টপিক স্পেসিফিক ভোকাবুলারি বলতে কী বোঝায় সেটি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। তো আমি এখানে একটি কোয়েশ্চেন নিয়েছি। কোয়েশ্চেনটি হলো, হাউ ডু ইউ থিঙ্ক আরবানাইজেশন ইজ অ্যাফেক্টিং ওয়াইল্ড লাইফ? তো এই কোয়েশ্চেনটা কিন্তু আমি সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি থেকে নিয়েছি। তো এই কোয়েশ্চেন যখন
আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন আইআরএসি এখানে মেনটেন করা হয়েছে, প্লাস এখানে টপিক স্পেসিফিক ভোকাবুলারি এনশিওর করা হয়েছে। তো এখানে টপিক স্পেসিফিক ভোকাবুলারি, এখানে আরবানাইজেশন এবং ওয়াইল্ড লাইফ, এই দুটো টপিকের উপরেই আপনার ভোকাবুলারি এনশিওর করতে হবে। তো দেখেন, আমি যদি এই কোয়েশ্চেনটি অ্যানালাইসিস করি, দেখবেন এখানে টপিক স্পেসিফিক ভোকাবুলারি এনশিওর করা হয়েছে। তো আনসারটি হয়েছে আরবানাইজেশন ইজ হ্যাভিং আ নেগেটিভ ইম্প্যাক্ট অন ওয়াইল্ড লাইফ as it leads to habitat destruction. তো এই হ্যাবিটেট ডিস্ট্রাকশন এটি হচ্ছে একটি টপিক স্পেসিফিক ভোকাবুলারি অর কোলোকেশন বলতে পারেন। ইনক্রিজড পপুলেশন, তারপর হচ্ছে অল সিটিজ এক্সপ্যান্ড ন্যাচারাল হ্যাবিটেটস, আরেকটি কোলোকেশন যেটি টপিক স্পেসিফিক, আর ডিস্ট্রয়েড to make way for buildings and roads which disrupts the life of animals and plants. এই যে অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস, এই কথাগুলো নিয়ে আসলাম, এগুলো টপিক স্পেসিফিক। তো এক্সাম্পল হিসেবে ব্যবহার করেছি ইন মাই সিটি মেনি গ্রিন স্পেসেস, এই যে গ্রিন স্পেসেস আমি ব্যবহার করলাম, সেটিও কিন্তু টপিক স্পেসিফিক। তারপরে আর বিং রিপ্লেসড উইথ দ্য কনস্ট্রাকশন সাইটস, তো এটি আরবান লাইফের সাথে কানেক্টেড, কনস্ট্রাকশন সাইটস, হুইচ মিনস ফিউয়ার এরিয়াস ফর ওয়াইল্ড লাইফ টু থ্রাইভ। It's important to find a balance between urban development and preserving natural environments for wild animals. এই যে preserving natural environments, এগুলো সবই টপিক স্পেসিফিক ভোকাবুলারি। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। আপনাকে টপিক স্পেসিফিক ভোকাবুলারি এনশিওর করার জন্য এরকম স্যাম্পল অ্যান্সার্স পড়তে হবে, মাস্ট মাস্ট মাস্ট, এটার কোনো অল্টারনেটিভ নাই। তাই সবার জন্য আইএলটিএস স্পিকিং বইটি সংগ্রহ করে এই ধরনের টপিক স্পেসিফিক ভোকাবুলারি আপনি প্র্যাকটিস করেন। মনে রাখবেন, এখানে হয়তো 100% আছে, আপনি যদি এর 30%ও এনশিওর করতে পারেন, আপনি যে ব্যান্ড স্কোরে আছেন এখন, সেখান থেকে অবশ্যই আপনি 1 অথবা 1.5 ব্যান্ড স্কোর আপগ্রেড করতে পারবেন। সো এটি একটু কঠিন টাইপের মনে হলেও আপনাকে প্র্যাকটিস এরকমই করা উচিত, কারণ আপনার টার্গেট যা থাকবে তার থেকে অবশ্যই 1 অথবা 1.5 ব্যান্ড স্কোর বেশি টার্গেট করা উচিত। So these are the problems we face in IELTS speaking part 3. Please follow the instructions I have recommended in this video, and definitely you will maximize the score in IELTS speaking test. Thank you.